বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিজোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি লাল শাকের ভাজা, যা হজমের আর চুলের ভীষণ উপকার করে। তো এখন ভিডিওটা শুরু করা যাক। আজকের মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে নীলুর এতদিনের সাধনায় এবার জল ঢেলে দিল কোয়েলের একটা ফোন। নীলুকে যখন সবাই মিলে জেরা করতে থাকে তখনই কোয়েল বারবার করে নীলুকে ফোন করতে থাকে আর বলতে থাকে, নীলু এখন কেন তুমি ফোনটা ধরছো না? তুমি তো জেনে বুঝে আমাকে এত বড় একটা ফাঁদে ফেলে দিয়েছো। এখন তো আমাকে তুমি ফেলে রেখে এভাবে চলে যেতে পারো না, কারণ আমার জীবনে এখন যা কিছু ঘটেছে সব কিছুর জন্য তুমি কিন্তু। অন্যদিকে রাই বলতে থাকে, মা তুমি বরং নীলুকে জিজ্ঞেস করো না যে ও এতগুলো টাকা কোথায় পেল, হঠাৎ করে এতগুলো টাকার মালিক কি করে হয়ে গেল। নীলু, তুই কি আবার কোনো অপকর্মে যুক্ত হয়েছিস? মানে তুই তো আগেরবার সেই তোর ননদিনীকে বিক্রি করে দেওয়ার জন্য পাচারকারীদের কাছ থেকে অনেক টাকা নিয়েছিলিস, কিন্তু এইবার তুই কোথা থেকে এত টাকা পেলি? তুই কি আবারও কোয়েলকে হাতিয়ে নিয়ে এতগুলো টাকা ওর কাছ থেকে নিয়েছিস? তখনই নীলু বলতে থাকে, আচ্ছা দিদিভাই, তুই আমাকে আগে একটা কথা বলতো, কোয়েল কি চাকরি বাকরি করে যে আমাকে ও এতগুলো টাকা দেবে? আর ওর আমি কি কাজ করে দিয়েছি যে যার জন্য ও আমাকে এতগুলো টাকা দেবে? তখনই রাই বলতে থাকে, হ্যাঁ আলবাত ও তোকে এতগুলো টাকা দিয়েছে, না হলে এই টাকাগুলোর উৎস কোথা থেকে তার কোনো অ্যান্সার তোর কাছে আছে? আর তার থেকে বড় কথা, তুই আমাকে একটা কথা বলতো, এতগুলো টাকা তাহলে কোথায় ছিল? এই কয়েকদিনে তুই এত টাকা উড়িয়েছিস যার ফলে কিনা সবার চোখে খটকা লেগেছে। তোর ওই সামান্য পার্লার থেকে তো আর এতগুলো টাকা আসতে পারে না। তুই নিশ্চয়ই নিজেকে আবারও কোনো অপকর্মের সঙ্গে যুক্ত করে ফেলেছিস, না হলে তোর কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে? তখনই রাইয়ের মা বলতে থাকে, আহ রাই, এত হিয়ালি না করে আমাকে বলবি ওর কাছে এতগুলো টাকা কোথা থেকে এলো? এই কথা বলা মাত্রই ঠিক সেই মুহূর্তে কোয়েল অনেকবার করে নীলুকে ফোন করতে থাকে। তখনই রাই নীলুর কাছ থেকে ফোনটা নিয়ে, মা এবার তোমার সকল প্রশ্নের উত্তর এই ফোনটাই দেবে। এই কথা বলে রাই কোনো রকম কোনো আওয়াজ না করে ফোনটা রিসিভ করা মাত্র তখনই কোয়েল বলতে থাকে, নীলু এতক্ষণে তোমার কি আমার ফোনটা ধরার সময় হলো? তুমি কি ভেবেছো আমাকে এইভাবে ফাঁসিয়ে দিয়ে তুমি ভালো মানুষ সেজে ফেলবে? সেটা কিছুতেই হতে পারে না। সেটা আমি চেয়ে চেয়ে দেখবো, তুমি কিন্তু সেটা মোটেও মনে করো না। তুমি কিন্তু একটা জিনিস মাথায় রেখো, আমরা যেই অপরাধগুলো করেছি সেটা আমরা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি। তুমি আমাকে সেই ক্যান্সারের ভুয়া রিপোর্টগুলো আমাকে দিয়েছিলে বলেই কিন্তু আমি ক্যান্সারের অভিনয়টা এত দিন ধরে করে এসেছি। আর এত দিন ধরে এই অভিনয়টা যে করেছি সকল সাহস কিন্তু তুমি জুগিয়েছো। আর এখন যদি আমি পুলিশের হাতে ধরা পড়ে যাই তাহলে তুমি বুঝতে পারছো আমার সাথে সাথে তুমিও ধরা পড়ে যাবে। তখনই নীলু বলতে থাকে, সর্বনাশ হয়েছে, এই মেয়েটা যে একের পর এক বলতে শুরু করেছে। এখন যদি সব সত্যটা রাই দিদিভাই মায়ের সামনে তুলে ধরে তাহলে তো আর আমার রক্ষে থাকবে না। তখনই নীলু বলতে থাকে, আচ্ছা আমি তো তোমাকে এ ধরনের কথা কখনোও বলিনি, তাহলে তুমি কেন ভুলভাল বকা শুরু করে দিয়েছো বলো তো? তখনই কোয়েল বলতে থাকে, অমনি না নাটক করা শুরু করে দিয়েছো। শোনো, এই বাড়ি থেকে রাইকে তাড়ানো থেকে শুরু করে সকল কাজ আমরা করেছি, তাই এখন তুমি চালাকি করার চেষ্টা করো না। তাই আমি তোমাকে এই কথাই বলছি যে এখন আমার ছোট মেয়েটাকে নিয়ে আমি কোথায় গিয়ে উঠবো সেই ব্যবস্থা তোমাকে করে দিতে হবে, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না নীলু। তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আজ আমি বানাবো লাল শাকের ভাজা। এই লাল শাকের ভাজা সাধারণ হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ। তাই আজকের লাল শাক ভাজা বানানোর জন্য আমি চলে এসেছি একেবারে নিজের বাড়িতে এসে আমাদের লাল শাকগুলো এতটাই ঘন হয়েছে, এই জন্য মাঝখান থেকে শাকগুলো এতটা বড় হয়ে গেছে, সেই বড় বড় দেখেই কিন্তু আমি তুলে নিচ্ছি। আর সকাল সকাল চলে এসেছি, নিজে চাষ করেছি আর নিজের হাতে তুলতে কী যে মজা লাগছে সে কথা কি করে বলবো তোমাদের। তো অনেকগুলোই শাক তুলেছি, আর বাড়ির টাটকা শাক তো একেবারে অনেক তুললেও এটা কিন্তু একেবারেই অল্প হয়ে যাবে। অনেক শাক তুলেছি দেখেই তোমরা বুঝতে পারছো। তো তবুও তোমাদের কাছে এসে দেখিয়ে দিচ্ছি আমি কত শাক তুলেছি, দু হাতে নিতে পারছি না, এতগুলোই শাক তুলেছি। চলো শাকগুলোকে খুব ভালো করে কেটে নিই। এর গোড়াগুলোকে একটু কেটে বাদ দিয়ে দেব। তোমরা যদি বাজার থেকে কিনে আনো এর ডাঁটাগুলোকেও বাদ দিয়ে দিতে হবে শাক ভাজার সময়, কারণ এই শাকগুলো শুকিয়ে গেলে ডাঁটাগুলো শক্ত হয়ে যায়।
যেহেতু বাড়ির শাক একেবারেই নরম শাক, এইগুলো বড় হয়ে গেছে, এতে কিন্তু সার বিষ কিছুই দেইনি। তো চলো, আর এই লাল শাক আমাদের চুলের পক্ষে ভীষণ উপকার, আর হজমের পক্ষেও অনেক বেশি উপকার। তো চলো, আজকের কিন্তু এই লাল শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়ে একেবারে পুকুর থেকে ধুয়ে চলে এসেছি কড়াইতে। প্রথমেই আমি 2 চামচ মতো পোস্ত ভেজে নিয়েছি, তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টো, 1 চামচ আদা দিয়েছি, আদাটা চাইলে স্কিপ করতে পারো, আর এখন দিয়েছি 1 চামচ রসুন কুচি। আমি 8-10টা ছোট ছোট রসুন কুচিয়ে নিয়েছি। আর এখন দেখো দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজটাও চাইলে তোমরা স্কিপ করতে পারো। আর এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে শাকগুলো এখন কড়াইয়ের মধ্যে তুলে দিচ্ছি। আর বন্ধুরা, পুরো শাকটা দেখো পুরো এক কড়া হয়ে গেছে, শাকগুলো নাড়তেই পারা যাচ্ছিল না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তো শাকগুলো থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে আসবে। আর এখন কিন্তু তোমরা আঁচটাকে হাই হিটে করে দিতে পারো। এই লাল শাক যদি আমরা দুপুরে পাই একবার গরম ভাতে, তাহলে ভাতটাই কিন্তু খাওয়া জমেই যায়। এখন মাঝে 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখো কতটা জল বেরিয়েছে, নাড়াচাড়া করে দিয়েছি, জল বেরিয়েছে। বাড়ির এরকম টাটকা শাক হলেই কিন্তু এতটাই জল বেরোবে। এখন আমি এক সাইডে 2টো বাদাম ভেজে নিচ্ছি। তো আমি অন্য সাইডে ভাজি, তোমরা কিন্তু শাকটা কড়াইতে তোলার আগে ভেজে নাম করিয়ে নিতে পারো এই বাদামটাকে শাক ভাজাতে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে এই জন্য। আর বাদামগুলোকে এখন খুব ভালো করে আমি ভেজে নিয়ে একটা বাসনের ওপর নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি বড়িটা শাক ভাজাতে যদি দেই তাহলে শাকের টেস্টটা আরও বেড়ে যায়। এখন দেখো অল্প অল্প তেল দিয়ে বড়িটাকে খুব ভালো করেই কিন্তু ভেজে নেব। শেষমেশ আমি অনেকটাই তেল দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন গ্যাসটাকে একটু কমিয়ে রেখে এটাকে আরও একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। কড়াইতে এই অবস্থায় থাক, অন্য সাইডে আমি যে শাকটা বসিয়েছিলাম সেটা একটু খুলে দেখে নিই। এখন দেখো শাকের জলটা অনেকটাই মরে এসছে, তবুও শাক থেকে জলটাকে একেবারেই শুষিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা, লঙ্কাটা তোমরা একটু পরিমাণ বুঝে দেবে, তোমরা যেমন খাবে তেমনই দেবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপরে আমি 3টে শুকনো লঙ্কাও এখানে লাল লাল করে ভেজে নেব। আর এই দিকে দেখো আমার বাদামগুলো এইভাবে হাতে কিন্তু ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি, খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটাই শুকিয়ে গেছে এই শাকগুলো। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, আর দিয়ে দেব পোস্ত। তো পোস্ত দিয়ে দিলাম, এটা একটু জলটা থাকতে থাকতে দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর তারপর আমার শাক রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু একেবারেই জলটা শুকিয়ে গেছে। আমি কিন্তু এর ওপর দিয়ে কিছুটা বড়ি দিয়ে দেব। বড়ি দিয়ে আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এখন আমি নামিয়ে নেব। আমার শাকটা হয়ে গেছে। তো এইভাবে অল্প সময়ে এই উপকরণটা বানিয়ে নিতে পারো তোমরা। খুবই কম সময়ে কম উপকরণে এই শাকটা কিন্তু বানানো হয়ে যাবে। দেখো আজকের আমার লাল শাকের ভাজা এইভাবে যদি একবার গরম ভাতে পড়ে যায় তাহলে কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। আর শেষমেশ এই কড়াইতেই তেল ছিল, আর সর্ষের তেল যদি শেষমেশ শাক ভাজাতে দেওয়া যায় তাহলে খুবই ভালো লাগে আরও। তার জন্য আমি লঙ্কাটাকে ওই কড়াইতে খুব ভালো করে এইভাবে শুকনো লঙ্কা মেখে নিয়ে তেল আর শুকনো লঙ্কাটা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। শেষমেশ তোমরা কিন্তু এইভাবে শুকনো লঙ্কা আর একটু কাঁচা তেল শাকের ওপর দিয়ে দেবে। তো বন্ধুরা, অপূর্ব স্বাদের এই শাক ভাজাটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, তোমাদের কাছে অনুরোধ রইল। এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন ভিডিওয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।